Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা দ্য স্টাডি অফ পোয়েট্রি এই এসেটা নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এই এসেটার একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব গাইস। আর সেই প্রশ্নটা হলো হোয়াট ইজ ট্রানজিস্টর মেথড, ডিসকাস ট্রানজিস্টর মেথড, অথবা হোয়াট ইজ ট্রানজিস্টর মেথড, ডিসকাস ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আর হোয়াট ম্যাথিউ আর্নল্ড হচ্ছে একজন ক্রিটিক পোয়েট, একজন ভিক্টোরিয়ান ক্রিটিক পোয়েট, এবং তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে ব্যাপক গুরুত্ব বহন করেন। কারণ ম্যাথিউ আর্নল্ড টি.এস. এলিয়টের মতো একজন জাইগ্যান্টিক ক্রিটিককেও কিন্তু প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন। তো গাইস, দ্য স্টাডি অফ পোয়েট্রি এই এসেটা 1888 সালে এটা প্রকাশ করা হয় সেপারেট একটা বুক আকারে, কিন্তু সর্বপ্রথম 1880 সালে প্রকাশ করা হয়। আর ম্যাথিউ আর্নল্ডের লাইফ ডিউরেশন হচ্ছে 1822 টু 1888, 1822 থেকে 1888 সাল পর্যন্ত। তো টাচিস্টন মেথডের জন্য ফার্স্ট অফ অল তুমি একটা ইন্ট্রোডাকশন ক্রিয়েট করো। ইন্ট্রোডাকশনটা কেমন? যে ম্যাথিউ আর্নল্ড ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট critics in the history of English literature. He is famous especially as poet, but he is also famous as critic. So simultaneously, he is a critic poet and he is most genius because of his Touchstone method. এইভাবে তুমি একটা ইন্ট্রোডাকশন ক্রিয়েট করো। আর ইন্ট্রোডাকশনে অবশ্যই ম্যাথিউ আর্নল্ডের লাইফ ডিউরেশনটা দিবে। এর পরবর্তীতে তুমি এবার টাচস্টোন মেথডটাকে ডিফাইন করো, যে টাচস্টোন মেথডটাকে এটা বলতে আসলে কি বোঝানো হয়। তো টাচস্টোন মেথড বলতে ম্যাথিউ আর্নল্ড যেটা বুঝিয়েছেন, যে অ্যাকর্ডিং টু ম্যাথিউ আর্নল্ড, দ্য টার্ম টাচস্টোন মেথড মাস্ট বি অ্যাপ্লিকেবল for judging and evaluating the literary works of the poet, whether the poets are classic or not. Whether the poets are classic or not. This is called Touchstone method, or this is a scientific method. টাচস্টোন মেথডটাকে কি বলা হয়? একটা সায়েন্টিফিক মেথড বলা হয়, এবং ক্রিটিকরা এটাকে মাস্টারি বলেছেন। দ্যাট মিনস মাস্টারি অফ জিনিয়াস। জিনিয়াসের এটাকে মাস্টারি বলা হয়েছে। সো এখান থেকে ডেফিনেশন থেকে আমরা যেটা বুঝতে পারছি যে টাচস্টোন মেথড হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক মেথড, আর এই মেথডটাকে প্রয়োগ করা হয় জাজিং অ্যান্ড ইভ্যালুয়েটিং, মানে বিচার করার জন্য এবং মূল্যায়ন করার জন্য একজন সাহিত্যিকের সাহিত্যকর্ম, যে এই সাহিত্যিক ক্লাসিক কি না, এটা হচ্ছে টাচস্টোন মেথড। এবার টাচস্টোন মেথডকে ম্যাথিউ আর্নল্ড স্ট্রং করার জন্য কি করেছেন? অ্যারিস্টটলকে রেফার করেছে। দ্যাট মিনস নেক্সট পয়েন্ট যেটা করবে তুমি, সেটা হচ্ছে রেফারেন্স অফ অ্যারিস্টটল। তো রেফারেন্স অফ অ্যারিস্টটল এটা দেওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যে এই নোটটা কালেক্ট করার জন্য তোমরা আমাদেরকে ফোন করতে পারো, ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও তোমরা নোটটাকে কালেক্ট করতে পারো। এবার গাইস, আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা সবসময় মাথার মধ্যে রাখবে, আমরা যে কার্যক্রমটা চালাচ্ছি এটা কিন্তু ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার নেশন, তোমাদেরকে বিল্ড আপ করার জন্য। সুতরাং তুমি যদি উপকৃত হও, এতটুকু উপকৃত হও, তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুকে, তোমার জুনিয়রের সাথে, বা বাংলাদেশের সকল স্টুডেন্টের সাথে ইংলিশ ডিপার্টমেন্টের এই ভিডিওটা শেয়ার করে তুমি তোমার মোরাল রেসপন্সিবিলিটিটা অবশ্যই কিন্তু সম্পূর্ণ করবে। তো অ্যারিস্টটলকে কেন ম্যাথিউ আর্নল্ড রেফার করেছে? তো অ্যারিস্টটলকে রেফার করার কারণ হচ্ছে যে অ্যারিস্টটলের মতে, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, or Aristotle assigns excellence and high seriousness of poetry as one of the grand virtues of poetry. That means excellence এবং high seriousnessটা হচ্ছে কি, যে কবিতার একটা গ্র্যান্ড ভার্চুস, মানে একটা গ্র্যান্ড ভার্চু হিসেবে। গ্র্যান্ড শব্দের অর্থ হচ্ছে সুমহান বা মূল্যবান একটা ভার্চু। তো এই কারণেই অ্যারিস্টটলকে কিন্তু তিনি রেফার করেছেন, এবং রেফার করে তিনি থেমে যাননি। তিনি কি করেছেন? হোমার, ড্যান্টে, মিল্টন, শেক্সপিয়ার, এদের থেকে বিভিন্ন ধরনের লাইন তুলেছেন। তুলে কি করেছে? এটা কি জাজ করেছে এবং ইভ্যালুয়েট করেছে, এবং তিনি মতামত দিয়েছেন এটা যে শেক্সপিয়ার যদিও তার মতে ক্লাসিক, তারপর শেক্সপিয়ারের প্রবলেমটা কি, যে তার একটা স্লাইট ফ্লো আছে, একটা সামান্য দোষ আছে। আর এই সামান্য দোষটা হচ্ছে যে শেক্সপিয়ার আর্নল্ডের মতে ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি কনসেপশন দেয় বা অনেক বেশি চিন্তা চেতনা করে। দ্যাট ইজ এ প্রবলেম, ওয়ান অফ দ্য প্রবলেমস অফ শেক্সপিয়ার। বাট তার মতে হচ্ছে শেক্সপিয়ার অবশ্যই জিনিয়াস এবং ক্লাসিক, কিন্তু অনেকেই আছে যাদেরকে তিনি ক্লাসিক হিসেবে প্রমাণ করেননি। এটার পিছনে কারণ হচ্ছে যে তিনি প্রপার ইন্টারপ্রিটেশন অফ লাইফ, দ্যাট মিনস হাই সিরিয়াসনেস, এই জিনিসটা তাদের কবিতাতে পায়নি। এবার যদি আমরা মেরিটস অ্যান্ড ডিমেরিটসে চলে আসি,
টাচিস্টন মেথড হ্যাজ সেভারেল মেরিটস, সানড্রে মেরিটস, ডাইভার্স মেরিটস, অনেকগুলো সুবিধা আছে। তার মধ্যে এখানে মূলত তিনটা সুবিধা হচ্ছে উল্লেখযোগ্য। ফার্স্ট নাম্বার যেটা, সেটা হচ্ছে জাজমেন্ট টু ফাইন্ড আউট আইডিয়াল পোয়েট। দিস ইজ আর্নল্ড ওপিনিয়ন, যে তুমি যদি আইডিয়াল পোয়েটকে, ফার্স্ট পয়েন্ট কি বললাম, জাজমেন্ট টু ফাইন্ড আউট আইডিয়াল পোয়েট, যে তুমি যদি আইডিয়াল পোয়েটকে ফাইন্ড আউট করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে, টাচ স্টোন মেথডে প্রয়োগ করতে হবে। তো এর জন্য কি করেছে, যে ম্যাথু আর্নল্ড বিভিন্ন সাহিত্য থেকে এবং বিভিন্ন যুগ থেকে আইডিয়াল পোয়েটদেরকে টাচ স্টোন মেথডের মাধ্যমে প্রমাণ করেছে। যেমন তিনি গ্রিক ক্লাসিক থেকে নিয়েছে দুইজনকে, হোমার অ্যান্ড সফোক্লিসকে, যারা তার আইডিয়াল পোয়েট। তারপরে কি করেছে, যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে মিল্টনকে নিয়েছে, এবং নিও ক্লাসিক্যাল পিরিয়ড মানে ইংলিশ নিও ক্লাসিক্যাল পিরিয়ডটার আসলে নামকরণ করা হয়েছে ল্যাটিন এবং গ্রিক ক্লাসিকের নাম অনুসারে। এই জন্য ল্যাটিন একজন সাহিত্যিককে তিনি আইডিয়াল হিসেবে নিয়েছেন, ডান্টে। এবং মডার্ন যুগে ম্যাথু আর্নল্ড কি করেছে, জার্মানি থেকে গেটেকে নিয়েছে, এবং ইংরেজি সাহিত্য থেকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে সবচাইতে বেশি পারফেক্ট মনে করেছে। এখানে কিন্তু একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, দ্য রাইজ অফ ইংলিশে টেরি এগলটন কি বলেছেন, যে আধুনিকীকরণ সাহিত্যের সেটা কিন্তু নিও ক্লাসিক্যাল পিরিয়ডেই এর ইন্ট্রেন্স হয়েছে। দ্যাট মিনস যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাই দ্য ভেরি এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি, আর রোমান্টিক পিরিয়ডের মাধ্যমে এটা কিন্তু পরিপূর্ণতা লাভ করেছে। এই জন্য ওয়ার্ডসওয়ার্থকে কিন্তু মডার্নিস্ট বলা হচ্ছে। ওকে, ভুলভাল বোঝার কিন্তু কোনো কারণ নেই, এটা হচ্ছে আরেকটা ব্যাপার। তো গেটে হচ্ছে একজন জার্মান নভেলিস্ট, ড্রামাটিস্ট, একজন পোয়েট। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে এত বেশি মূল্যায়ন করার পিছনে তিনি যুক্তি দেখিয়েছেন ম্যাথু আর্নল্ড, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমি মূল্যায়ন করেছি তার কবিতার জন্য না, বেসিক্যালি তার ক্রিটিসিজম অফ লাইফের জন্য, যে তার কবিতার মধ্যে যে ক্রিটিসিজম অফ লাইফ রয়েছে সেটার জন্য। তাহলে ফার্স্ট পয়েন্ট কি দাঁড়ালো, যে টাচিস্টন মেথডের মাধ্যমে আমরা খুব সহজে আইডিয়াল পোয়েট ফাইন্ড আউট করতে পারি। অর্থাৎ ফাইন্ড আউট করার জন্য আইডিয়াল পোয়েট লাগবে, জাজমেন্ট টু ফাইন্ড আউট আইডিয়াল পোয়েট। সেকেন্ড পয়েন্ট যেটা গাইস, সেটা হচ্ছে কম্প্যারিজন টু ডিটেক্ট ক্লাসিক্যাল পোয়েটস, অর্থাৎ তুলনা করতে হবে ক্লাসিককে আর ক্লাসিককে না। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাকর্ডিং টু ম্যাথু আর্নল্ড, কারণ ক্লাসিক আর নন ক্লাসিকের মধ্যে একটা ব্যাপক আলোচনা তিনি করেছেন। তিনি চসার অনওয়ার্ড, চসার থেকে শুরু করে ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত যত কবি সাহিত্যিক ছিল তাদের সকলের কথাই তিনি বলেছেন, কারা ক্লাসিক, কারা নন ক্লাসিক, কারা গ্রেট, কারা নন গ্রেট। এখানে প্রশ্ন হতে পারে যে স্যার আইডিয়াল, ক্লাসিক আর গ্রেট, এটা তিনটা কি টার্ম একই রকম না? ইয়েস, একই রকম, বাট প্রবলেমটা কোথায়, যখন তুমি আইডিয়াল বলবে তখন এক ধরনের টার্ম আসবে, যখন ক্লাসিক বলবে তখন সুপ্রিম টার্ম আসবে, আবার তুমি যখন গ্রেট বলবে তখন টার্মটা সুপ্রিম আসবে। এই জন্য যদি একটা টার্মে যদি এটাকে কুক্ষিগত করে দিত ম্যাথু আর্নল্ড, তাহলে কি হতো, রিডার্সদের বুঝতে অসুবিধা হতো এবং ক্রিটিক্সদের কিন্তু ইভ্যালুয়েট করতে প্রবলেম হতো, যার কারণে কি একই কথাকে তিনি ভেঙে ভেঙে বুঝিয়েছেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। যেমন তুমি একই জিনিসকে পরীক্ষায় যদি ছোট ছোট আকারে ভেঙে বোঝাও তাহলে তোমার এক্সামিনার খুব স্যাটিসফাইড হবে, এটা হলো ব্যাপার। তো এখানে তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে কম্প্যারিজন টু ডিটেক্ট ক্লাসিক পোয়েট, ক্লাসিক্যাল পোয়েটসদেরকে ডিটেক্ট করার জন্য কম্পেয়ার করতে হবে। এটা হচ্ছে ম্যাথু আর্নল্ডের মতামত, যে তুমি যখনই কোনো কবিতা পড়বে, কারো কবিতা পড়বে, সেই কবিতাটা বা সেই কবিকে তুমি কোন মর্যাদায় বসাবে, তুমি তাকে আইডিয়াল বলতে চাও না তুমি তাকে ক্লাসিক বলতে চাও? যদি আইডিয়াল বলতে চাও তাহলে ক্রিটিসিজম অফ লাইফের দিকটা দেখো, আর যদি ক্লাসিক বলতে চাও তাহলে কম্পেয়ার করো। কিভাবে কম্পেয়ার করবে? তুমি কম্পেয়ার করবে হচ্ছে অতীতে যারা ক্লাসিক ছিল তাদের সাথে, যেমন হোমার ক্লাসিক, সফোক্লিস ক্লাসিক, ডান্টে ক্লাসিক, মিল্টন ক্লাসিক, এইভাবে যে ক্লাসিকগুলো আছে তাদের সাথে। তো এইভাবে যখন কম্পেয়ার করা যায় তখন ম্যাথু আর্নল্ড সেখানে বোঝাচ্ছে যে আমি দেখলাম যে পোপ, ড্রাইডেন, পিবি শেলি এরা কিন্তু ক্লাসিক হতে পারছে না, বাট দে আর জিনিয়াস। ঠিক আছে, তো এই ক্লাসিক প্রমাণ করার জন্য ম্যাথু আর্নল্ড বলছে যে প্যাসেজগুলোকে যখন তুমি কম্পেয়ার করবে, তো একটা প্যাসেজ বা একটা লাইনও যদি এটার যদি এভারগ্রিন একটা অ্যাট্রাকশন থাকে তাহলে কিন্তু সেটা ক্লাসিক। এজন্য টমাস গ্রেকে কিন্তু ম্যাথু আর্নল্ড ক্লাসিক বলেছে। আর প্যারাডাইস লস্ট থেকে তোমরা যে কোনো একটা সুন্দর কোটেশন এখানে সেট করে নেবে, তাহলেই আর প্রবলেমটা থাকবে না। ঠিক আছে, আর নোট যদি নাও তাহলে তো কোটেশন পাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর আবার এটাকে কেউ বলো না যে বাণিজ্য শুরু করে দিয়েছে। ঠিক আছে, একটু কল্পনা করো যে একটা ভিডিও করতে কত কষ্ট লাগে, কত পরিশ্রম হয়।
তো তারপরে তোমাদের জন্য যে কাজ করছি, দেখো আমি ঘেমে গিয়েছি, ঠিক আছে, তারপরে কিন্তু কাজ করছি। যাই হোক, তো গাইস থার্ড নাম্বার বিষয় হচ্ছে ডিফারেন্স বিটুইন গুড অ্যান্ড গ্রেট পোয়েটস অ্যান্ড নট সো গুড অ্যান্ড গ্রেট পোয়েট। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। তো ম্যাথিউ আর্নল্ড এখানে এই জন্য তার মতামতটাকে যুক্তি দ্বারা খুব চমৎকারভাবে বুঝিয়েছে যে একজন পোয়েটকে গুড এবং গ্রেট হতে হলে তার মধ্যে দুইটা কোয়ালিটি থাকতে হবে। কয়টা কোয়ালিটি থাকতে হবে? দুইটা কোয়ালিটি থাকতে হবে। ফার্স্ট নাম্বার তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে পাওয়ারফুল অ্যান্ড বিউটিফুল অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস টু লাইফ। অর্থাৎ কবি যে আইডিয়াগুলো দিবে সেই আইডিয়াগুলো বাস্তবে যেন প্রয়োগ করা যায়, এই একটা দিক থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর দিক হচ্ছে যে জীবনযাপনের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তাহলে হাউ টু লিভ এর অ্যান্সারটা যেন কবিতায় পাওয়া যায় সেই দিকটা রাখতে হবে। যদি আমরা ম্যাথিউ আর্নল্ডের একটা কবিতা স্কলার জিপসিকে এখানে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস দেওয়া লাগবে না, শুধু তোমাদের বোঝার জন্য বলছি, এই দুইটা টার্ম দিয়ে দিলে কিন্তু তুমি গ্রেট আর নন গ্রেটের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করতে পারবে। তাহলে দেখতে পাবো যে ম্যাথিউ আর্নল্ড স্কলার জিপসিতে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে যে আইডিয়ালিটির পিছনে ছুটতে হবে। দ্যাট মিন সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ যদি সামান্য পরিমাণ স্যাটিসফাইড থাকে, অর্থাৎ সে যদি সুখের আর্টটাকে সন্ধান করে আর মানবতায় যদি এই জ্ঞানটাকে ছড়িয়ে দিতে পারে তাহলেই তার জীবনের সফলতা। আর এটাই স্কলার জিপসির লাইফের সফলতা হিসাবে গণ্য করা হয়েছে। তো এই যে আইডিয়াল বিউটিকে সার্চ করা, আইডিয়াল নলেজটাকে সার্চ করা, অর্থ সম্পদ টাকা পয়সা এটা যে কোনো বয়সে কিন্তু উপার্জন করা যায়, বাট নলেজের ক্ষেত্রে দিস ইজ লিটল বিট অফ ডিফারেন্স। ওকে, ইভেন তুমি যদি ডোভারবিসটাকে অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে যে এখানে জীবনের যে কথাগুলো বলা হয়েছে সো মাচ অ্যাপ্লিকেবল। তাহলে এই দৃষ্টিকোণ থেকে গ্রেট আর নন গ্রেটের মধ্যে আমরা কিন্তু পার্থক্যটা করতে পারি। ওকে, তো এই তিনটাই তোমরা দেখাবে মেরিটস, দিস আর দ্য ফান্ডামেন্টাল মেরিটস। আর তুমি যদি আরো ডিসকভার করতে পারো তাহলে সেটা অবশ্যই দেখাবে, বাট একটা স্লাইড দিক নির্দেশনা সেটা হলো ইনভেনশন করবে না। যদি নতুনভাবে কিছু ঢুকিয়ে দাও আর সেটা যদি লজিক্যালি প্রুভ না করতে পারো, আর যে টিচার তোমার খাতাটা দেখবে তার যদি নলেজটা সেটার উপরে অনেক গভীর থাকে, দেন ইউ উইল গেট লেস মার্কস। ওকে, ডিস্টারবেন্স চলে আসবে। সুতরাং ডিসকভার করবে, ইনভেনশন করবে না। Invention is not supported in literature, but discovery is always supported. তুমি ডিসকভার করো, তোমাকে সাপোর্ট করা হবে, রাইট? তো এবার যদি ডিমেরিটস এর ক্ষেত্রে আসি, তাহলে ক্রিটিকরা বলছে যে টাচস্টোন মেথড একটা চমৎকার মেথড, এটা ঠিক আছে, বাট এখানে কিছু দুইটা প্রবলেমের কথা বিশেষ করে বলেছে ক্রিটিক্সরা। এক নম্বর হচ্ছে ল্যাক অফ সেফটি। এটা হচ্ছে বিষয় যে সেফটির অভাব রয়েছে। কি জন্য সেফটির অভাব রয়েছে? কারণ এখানে ম্যাথিউ আর্নল্ড যে জীবন সম্পর্কে বা ইন্টারপ্রিটেশন অফ লাইফ বা ক্রিটিসিজম অফ লাইফ সম্পর্কে বা হাই সিরিয়াসনেস অফ লাইফ সম্পর্কে যে কনসেপশনটা দিয়েছে, সেই কনসেপশন অনুযায়ী আমরা যদি অ্যানালাইসিস করতে যাই তাহলে কি হবে, এক একজনের জীবনের ফিলোসফি কিন্তু এক এক রকম, ঠিক আছে? মৌলিক চাহিদা বা মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে মানব সমাজ একমত সারা পৃথিবীতেই, বাট এক একজনের বা এক একটা কান্ট্রির ফিলোসফি বা এক একটা দেশের ফিলোসফি বা প্রেক্ষাপট এক এক রকম হয়, যার কারণে এটাকে যদি প্রপারলি প্রয়োগ করা হয় তাহলে এটা একটা নিরাপত্তার অভাব, অনেক কবিকে ডিজেনারেট করা হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। এবার দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে নেগলিজেন্স টু জেনারেট দ্য পোয়েটস। মানে এই মেথডের মাধ্যমে আমরা যদি ক্লাসিক নন ক্লাসিক এই ক্যালকুলেশন সবসময় করতে থাকি তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে এই জ্ঞান অন্বেষণের যে ধারা, এই ধারার মধ্যে একটা কুন্দল, একটা কনফ্লিক্ট চলে আসবে, এটা ক্রিটিকদের মতামত। এই জন্য এই দুইটা ল্যাক অফ সেফটি এটা একটা পয়েন্ট, আর দ্বিতীয় নম্বর হচ্ছে নেগলিজেন্স টু ডিজেনারেট দ্য পোয়েটস, এই পয়েন্টটা এইভাবে কিন্তু দেখানো হয়েছে। আর পরিশেষে তুমি কনক্লুশন দিবে, কোনো সমস্যা নেই। তবে বেসিক্যালি টাচিস্টোন মেথড একটা হচ্ছে ইপোক মেকিং ডিসকভারি অর ইনভেনশন, এটা কিন্তু ম্যাথিউ আর্নল্ডের একটা আবিষ্কার এবং এটা একটা যুগান্তরকারী আবিষ্কার। আর এই আবিষ্কারের মাধ্যমে ম্যাথিউ আর্নল্ড কিন্তু পরবর্তীতে ক্রিটিক্সদেরকে ইনফ্লুয়েন্স করতে সক্ষম হয়েছে, বিশেষ করে টি.এস. ইলিয়টের মতো একজন জাইগ্যান্টিক ক্রিটিক তাকে কিন্তু প্রভাবিত করতে সক্ষম হয়েছে। এবং এই এসেটার ফলে কিন্তু বা এসেগুলোর ফলে ম্যাথিউ আর্নল্ডকে অ্যাট দ্য সেম টাইম অর সাইমালটেনিয়াসলি উই কল হিম অ্যাজ পোয়েট ক্রিটিক। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি ভিডিওটা তোমরা অনেক বেশি এনজয় করবে, আর যদি উপকৃত হও তাহলে অবশ্যই তোমার মোরাল রেসপন্সিবিলিটি হচ্ছে ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্যের উপকার করা। হ্যাভ এ গুড ডে।